ইসলামী ব্যাংক কিভাবে দখল করা হয় তা নিয়ে 2017 সালে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছিল ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্ট। একটি গুপ্তচর সংস্থা এ ধরনের কাজ করাটা সত্যিই অদ্ভুত। এ কথা উল্লেখ করে ওই প্রতিবেদনে বলা হয়, অর্থাৎ ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্ট, যেটা আসলে ওয়ার্ল্ড ফেমাস একটি জার্নাল, এই জার্নাল আসলে মূলত এই ইনভেস্টিগেশনটা করেছে। এই জার্নালের বরাত দিয়ে প্রথম আলো এই দীর্ঘ প্রতিবেদনটি প্রকাশ করেছে। 2017 সালের 5 জানুয়ারি সামরিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান ও এমডিকে ফোন করেন। এরপর তাদের বাসভবন থেকে নিয়ে আসা হয় ঢাকা সেনানিবাসে অবস্থিত সংস্থাটির সদর দপ্তরে। সেখানে কর্মকর্তারা এই ব্যাংকারদের পদত্যাগ পত্র দেন এবং তাতে সই করতে বলেন, যেটা তারা করেনও। এর কয়েক ঘন্টা পরেই সেনা গোয়েন্দা কর্মকর্তাদের নাকের ডগায় সেনাবাহিনীর মালিকানাধীন একটি হোটেলে সভা করে ব্যাংকের বোর্ড। সেখানে ঠিক করা হয় সবকিছু। বিভিন্ন সূত্রে জানা গেছে 2017 সালের 5 জানুয়ারি আর্মাডা স্পিনিং মিলের প্রতিনিধি ও সাবেক আমলা আরস্ত খানকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও ইউনিয়ন ব্যাংকের এমডি মোহাম্মদ আব্দুল হামিদ মিয়াকে নতুন এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক একই দিনে এই নিয়োগ অনুমোদন করে। ইসলামী ব্যাংকের সভাটি অনুষ্ঠিত হয়েছিল রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে। প্রথম আলোর এই প্রতিনিধি সেদিন র্যাডিসন ব্লু হোটেলে প্রবেশ করতে ব্যর্থ হন। আর্মাডা স্পিনিং এস আলমেরই স্বার্থসংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান। একটি সূত্র জানায়, এ ঘটনা বড় অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ ওঠার পর ইসলামী ব্যাংকের ঘটনায় যুক্ত কয়েক সামরিক কর্মকর্তাকে সংস্থাটি থেকে সরিয়ে দেওয়া হয়। তাদের কাউকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। তাদের পরে দেশে ফিরিয়ে এনে কয়েকজনকে পদোন্নতিও দেওয়া হয়। ইসলামী ব্যাংকের মালিকানা পরিবর্তনের দিন যাদের তুলে নিয়ে যাওয়া হয়েছিল, এমন দুজনের পরিবারের সদস্যদের সাথে কথা বলেছে প্রথম আলো। তাদের কাছ থেকে জানা যায়, 2017 সালের 5 জানুয়ারি ভোরে পরিবাগের বাসা থেকে ডিজিএফআই এর কর্মকর্তারা ব্যাংকটির তৎকালীন এমডি মোহাম্মদ আব্দুল মান্নানকে তুলে নিয়ে যায়। এরপর কচুক্ষেতে ডিজিএফআই এর কার্যালয়ে তাকে একটি পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বলা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আকবর হোসেন। এরপর গভীর রাতে আব্দুল মান্নানকে ছেড়ে দেওয়া হয়। একই দিনে ভোরে নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান মোস্তফা আনোয়ার এবং ভাইস চেয়ারম্যান আজিজুল হককে। তাদের একই কার্যালয়ে আটকে রেখে পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হয়। রাতে তাদের ছেড়েও দেওয়া হয়। সেদিন র্যাডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত সভায় যোগ দিয়ে ব্যাংকটির চেয়ারম্যান নির্বাচিত হন সরকারের সাবেক সচিব আরাম্ব খান। এর আগে তিনি এস আলম গ্রুপের মালিকানাধীন কমার্স ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। এভাবে রাতারাতি বদলে যায় ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। পরে দেশ ছেড়ে চলে যান মোহাম্মদ আব্দুল মান্নান। এবং এরপর বিদেশি প্রতিষ্ঠানগুলো ইসলামী ব্যাংকের 50% বেশি মালিকানা ছিল বিদেশি সংস্থার হাতে। তারা কিন্তু তাদের শেয়ার ছেড়ে দিতে বাধ্য হন এবং ধীরে ধীরে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক, দুবাই ইসলামী ব্যাংক, ইসলামী ইনভেস্টমেন্ট অ্যান্ড কর্পোরেশন দোহা, ইসলামিক ব্যাংকিং সিস্টেম ইন্টারন্যাশনাল হোল্ডিং লুক্সেমবার্গ, শেখ আহমেদ সালেহ জামজুম, শেখ ফুয়াদ আব্দুল হামিদ আল খাতিব, আর রাজি গ্রুপ, কুয়েতের সরকারি ব্যাংক, কুয়েত ফাইন্যান্স হাউস, সৌদি কোম্পানি আরবাসাস ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি এবং বাংলাদেশের ইবনে সিনা ট্রাস্ট সহ
অনেক প্রতিষ্ঠানকে ইসলামী ব্যাংকের শেয়ার ছেড়ে দিতে বাধ্য করা হয়। অনেকে বাধ্য করা হয়, অনেকে এই নাজুক অবস্থা থেকে শেয়ার ছেড়ে দিতে বাধ্য হয়। এবার আমি যদি এক নজরে এই ঘটনাগুলোকে বর্ণনা করি, তাহলে আমরা দেখতে পাই 5 জানুয়ারি 2017 সালে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে যায় ব্যাংকটি। 26 এপ্রিল 2017 অর্থাৎ একই বছরে সব শেয়ার ছেড়ে দেয় ইবনে সিনা ট্রাস্ট। 13 মে 2017 শেয়ার ছেড়ে দেয় ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক। 17 এপ্রিল 2018 পদত্যাগ করেন এস আলমের মনোনীত চেয়ারম্যান আরাম খান, প্রথম যে চেয়ারম্যান ছিল। 17 এপ্রিল 2018 এস আলমের পক্ষে নতুন চেয়ারম্যান হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল হাসান। 24 নভেম্বর 2022 ইসলামী ব্যাংকের ঋণ অনিয়ম নিয়ে ভয়ঙ্কর নভেম্বর শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয় প্রথম আলোতে। 19 জুন 2023 নাজমুল হাসানের পদত্যাগ। চেয়ারম্যানের দায়িত্ব নেন এস আলমের ছেলে আহসানুল আলম। 5 সেপ্টেম্বর 2023 সব শেয়ার ছেড়ে দেয় সৌদি কোম্পানি আরবাসাস ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি। 31 ডিসেম্বর 2023 বিশেষ ব্যবস্থায় টাকা ধার দেওয়া শুরু করে বাংলাদেশ ব্যাংক। মানে ততদিনে দেশ আসলে দেশ না, ততদিনে ব্যাংক আসলে দেউলিয়া। এবার একটু চিন্তা করে দেখুন, একটি ব্যাংক ধ্বংস করার জন্য কিভাবে শেখ হাসিনা নিজে, ডিজিএফআই কোনো কাজ শেখ হাসিনার বাইরে করতো না, অর্থাৎ সরাসরি শেখ হাসিনা যেটি নির্দেশ প্রদান করত ডিজিএফআই সেটাই করত। একটি ব্যাংকে পরিচালনা পর্ষদ সরিয়ে দিয়ে, তাদের হুমকি দামকি দিয়ে, তাদেরকে সরিয়ে দিয়ে নিজের মনোনীত ব্যক্তিকে ওই ব্যাংকে বসানো এবং সেখান থেকে টাকা লুটপাট করার যে মহোৎসব চালানো হয়েছে সেটি সরাসরি শেখ হাসিনার নির্দেশেই করা হয়েছে। নতুবা ডিজিএফআই এত বড় সাহস কখনোই দেখাতে পারতো না যদি শেখ হাসিনার সরাসরি নির্দেশ না থাকতো সেখানে।